৭ অক্টোবর ২০২৩ থেকে ১৪ জুন ২০২৫। মাঝখানে কেটে গেছে সময়ের হিসেবে ২০টি মাস আর বছরের হিসেবে ১.৫ বছরের বেশি সময়। দীর্ঘ এ সময় ধরে পুণ্যভূমি ফিলিস্তিনের গাজায় টানা হামলা চালিয়ে আসছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। এরই মাঝে এবার নতুন করে মধ্যপ্রাচ্যের আরেকটি দেশকে টার্গেট করেছে ইসরায়েল। দীর্ঘদিন ধরেই ইরানের সাথে হুমকি পাল্টা হুমকির খেলা শেষে অবশেষে ১৩ জুন ভোর রাত থেকে ইরানে একের পর এক বিমান হামলা শুরু করে নেতানিয়াহুর বাহিনী। রাজধানী তেহরান সহ অন্তত ৮টি শহরে অবস্থিত পরমাণু প্রকল্প ও সামরিক বাহিনীর স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো এসব বিমান হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৭৮ জন এবং আহত হয়েছেন আরও প্রায় ৩০০ ইরানি নাগরিক। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা গেছে, রাতভর চালানো এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি এবং রেভলিউশনারি গার্ডের প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি সহ আরও অনেকেই নিহত হয়েছেন। প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন শীর্ষ পরমাণু বিজ্ঞানীও। অন্যদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইসরায়েলের হামলায় ইরানের অন্তত ১০০টি স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। জবাবে ওই দিন মধ্যরাতেই ইসরায়েলের তেল আবিব সহ অন্যান্য শহরে ৩ দফায় প্রায় শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের একজন নারী নিহত ও প্রায় ৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে ইসরায়েলের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, ইসরায়েলকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে, এমনকি ইসরায়েলের জন্য করুণ ও যন্ত্রণাময় পরিণতি অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন তিনি। এমত অবস্থায় সারা বিশ্বের শান্তিকামী মানুষের মনে এখন এই প্রশ্নগুলোই বারবার ঘুরে ফিরে আসছে। কবে থামবে ইসরায়েলের এই আগ্রাসন? কি হবে নেতানিয়াহুর শেষ পরিণতি? এই জুলুমের শেষ কোথায়? ইতিহাস সাক্ষ্য দেয়, পৃথিবীর ইতিহাসে কোনো অত্যাচারী শাসক ও সাম্রাজ্য অত্যাচার করে বেশি দিন টিকে থাকতে পারেনি। সব জালিমেরই একদিন না একদিন পতন হয়েছে। স্বৈরাচারীরা শুধু মানুষের অধিকারই কেড়ে নেয় না, বরং জনরোষ ও ক্ষোভ দমিয়ে রাখতে জুলুম নির্যাতনের পথ বেছে নেয়। ফেরাউনও ঠিক এই কাজটাই করেছিল, তবু তার শেষ রক্ষা হয়নি। একসময় সে পানিতে ডুবে মারা যায়। মহান আল্লাহ বলেন, فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ। আজ আমি তোমার দেহকে বিনষ্ট হওয়া থেকে বাঁচিয়ে দিলাম, যাতে তুমি পরবর্তীকালের মানুষের জন্য দৃষ্টান্ত হতে পারো। আর নিঃসন্দেহে বহু লোক আমার মহাশক্তির প্রতি লক্ষ্য করে না। পৃথিবীর ইতিহাস ফেরাউনকে ক্ষমা করেনি। হাজার হাজার বছর পর আজও মানুষ তাকে ঘৃণাভরে স্মরণ করে। একসময়ের মহাপরাক্রমশালী ব্রিটিশ সাম্রাজ্য, যারা বিশ্বের মোট ভূমির প্রায় ১/৪ এবং জনসংখ্যার ১/৪ নিয়ন্ত্রণ করেছিল। বলা হতো, ব্রিটিশ সাম্রাজ্যে কখনো সূর্য অস্ত যায় না, কারণ পৃথিবীর প্রায় সর্বত্রই এর উপনিবেশ ছিল। তারও কিন্তু একসময় পতন হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে একে একে উপনিবেশগুলো স্বাধীনতা লাভ করে। বিশেষ করে ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতা ছিল সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। ১৯৯৭ সালে হংকং হস্তান্তরের মধ্য দিয়ে এই সাম্রাজ্যের কার্যত ইতি ঘটে। এরপর থেকে ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে ব্রিটিশদের প্রভাব প্রতিপত্তি। বর্তমানে তারা যুক্তরাষ্ট্রের সাথে জোট গঠন করে টিকে থাকার চেষ্টা করছে। একসময় সোভিয়েত ইউনিয়ন ছিল বিশ্বের সর্ববৃহৎ রাষ্ট্র, যার আয়তন ছিল ২,২৪,২২,২০০ বর্গ কিলোমিটার বা ৮৬,৪৯,৫০০ বর্গ মাইল। ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত বিস্তৃত সমাজতান্ত্রিক দেশটির অস্তিত্ব ছিল ১৯২২ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত। এরপর সেও ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ইউনিয়ন থেকে বের হয়ে ১৫টি দেশ গঠন করে স্বাধীন রাষ্ট্র। ৩ শতাব্দীরও বেশি সময় ধরে বিশ্বের ১,৩৭,০০,০০০ বর্গ কিলোমিটার এলাকা শাসন করেছিল একসময়ের সুপার পাওয়ার স্পেন।
ইউরোপ আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে গড়ে ওঠা স্প্যানিশ সাম্রাজ্যের পতন হয় ১৯ শতকের শুরুতে এসে। এখন বিশ্ব ভূরাজনীতিতে স্পেনের তেমন কোনো প্রভাব নেই বললেই চলে। বিশ্লেষকরা বলছেন, ইতিহাসের যেমন পুনরাবৃত্তি ঘটে, তেমনি পৃথিবীর প্রতিটি দেশের ভৌগোলিক সীমারেখাও আবার আগের অবস্থানে ফিরে আসে। হয়তো ভূরাজনীতির বিভিন্ন বিষয়ের কারণে কিছু পরিবর্তন ঘটে যায়, কিন্তু একসময় না একসময় আবার সে তার আগের অবস্থানে চলে আসে। ব্রিটিশ, সোভিয়েত কিংবা স্পেন, কোনো সাম্রাজ্যই কিন্তু আগে থেকে ছিল না। একসময় এগুলোকে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল, পরে আবার এগুলো ভেঙে খান খান হয়ে গেছে। ঠিক তেমনি আজকের ইসরায়েল রাষ্ট্রকেও কৃত্রিমভাবে তৈরি করা হয় ১৯৪৮ সালে। ফিলিস্তিনের ভূমি ব্যবহার করে তৎকালীন ফ্রান্স ও ব্রিটিশ সরকার অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরায়েল গঠন করে। এর আগে কিন্তু এর কোনো নাম নিশানা কিছুই ছিল না। বিশ্লেষকদের দাবি, একসময় ইসরায়েল রাষ্ট্রটিও ভেঙে খান খান হয়ে যাবে। ফিলিস্তিন ফিরে পাবে তার আগের ভৌগোলিক সীমারেখা। এদিকে ইহুদিদের নীতিশাস্ত্র তালমুদের একটি ভবিষ্যৎবাণী হল, কোনো ইহুদি রাষ্ট্র পৃথিবীতে ৮০ বছরের বেশি টিকতে পারবে না, এরপর তা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তালমুদের এই ভবিষ্যৎবাণী নিয়ে এরই মধ্যে ইহুদিদের ভেতরে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। এমনকি খোদ ইসরায়েল সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বক্তৃতা বিবৃতিতেও উঠে আসছে দ্য কার্স অফ 8 ডেকেড বা ৮ দশকের অভিশাপের কথা। ইসরায়েল রাষ্ট্রের বয়স এখন ৭৭। তালমুদের ভবিষ্যৎবাণী অনুযায়ী ৮০ বছর পূর্ণ হতে বাকি আর মাত্র ৩টি বছর। তবে কি এরপরই এই ইহুদি রাষ্ট্র ভেঙে খান খান হয়ে যাবে? তবে কি এরপরই মিলবে ফিলিস্তিনের মুক্তি? তবে কি এরপরেই আল আকসার পুণ্যভূমিতে উঠবে স্বাধীনতার নতুন সূর্য? তাহলে কি এ আশঙ্কাতেই বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে? তালহা ইবনে রেজা, নিউজ 24।